রুমের এক কোণে দেয়ালে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে নিশ্চুপ হয়ে বসে আছি, আমার কপালে হাতে পায়ে ব্যান্ডেজ করা। সারা শরীরে অসহ্য ব্যথা হচ্ছে, বড্ড ক্লান্ত লাগছে, কিন্তু তবুও ঘুমাতে পারছি না। ভয় হয় আদিলও যদি আবার পাগলামি করে। আদিলও বিছানায় উপর হয়ে নাক ডেকে ঘুমাচ্ছে, নীরব সোফায় বসে ঝিমাচ্ছে। আমার চিৎকার শুনে সবাই ছুটে এসেছিল। নীরব আমার হাতে পায়ে ব্যান্ডেজ করে দিয়ে আমার পাশেই বসেছিল, আর বাকি সবাই ঘুমুতে গেছে। একটু আগের কথা মনে পড়লেই আমার গা শিউরে উঠছে। কি থেকে কি হয়ে গেল? যে আদিলও আমাকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পায়, সে কিনা আজ আমাকে এতটা কষ্ট দিল। ভোরবেলা বারান্দার চেয়ারে বসে ঝিমুচ্ছিলাম, হঠাৎ কারো বমি করার শব্দে হকচকিয়ে উঠলাম। রুমের ভিতরে তাকালাম, নীরব চলে গেছে, আদিলও ও বিছানায় নেই। তাহলে কি আদিলও বমি করছে? ওয়াশরুম থেকে শব্দ আসছে শুনে দৌড়ে আসলাম। আদিলও বমি করছে, ওর চোখ লাল হয়ে গেছে। আদিলও কি হয়েছে? আদিলও কিছু না। দাঁড়াও, পানি দিচ্ছি। পানি এনে দিতেই আদিলও পুরো গ্লাসের পানি খেয়ে নিল। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো লাল। একদিনে কি অবস্থা করেছে নিজের। আসতে যাও, পড়ে যাবে তো। আদিলও নিশ্চুপ। নিজে দোষ করে এখন আবার আমার উপর রেগে আছো। আদিলকে ধরে ধরে বিছানায় এনে বসালাম, ও ঠিক করে বসতেও পারছে না। শার্টে বমি লেগে আছে দেখে শার্ট টানতে আলমারির দিকে পা বাড়ালাম, পা নিয়ে হাঁটতে পারছি না। শার্ট চেঞ্জ করে নাও। আদিলও নিশ্চুপ। আরে আজব মানুষ তো। ওর শার্টের বোতাম খুলতে গেলাম, কিন্তু হাতে ব্যান্ডেজ থাকায় পারছি না। এক হাতে কষ্ট করে বোতামগুলো খুললাম। এবার চেঞ্জ করে নাও। আদিলও আজ খালি বুক দেখে দুষ্টুমি করবে না। আদিলও শার্ট চেঞ্জ করতে করতে নিচের দিকে তাকিয়ে প্রশ্নটা করল। আমি মৃদু হেসে বারান্দায় যাওয়ার জন্য পা বাড়ালাম, তখনই পায়ে প্রচণ্ড ব্যথায় ককিয়ে উঠলাম। আদিলও কি হয়েছে? কিছু না। পায়ের দিকে তাকালাম, ব্যান্ডেজ থাকা সত্ত্বেও রক্ত বের হচ্ছে। বারান্দা থেকে দৌড়ে ওয়াশরুমে গিয়েছিলাম, এজন্য বোধ হয়। আদিলও দেখি। আরে পায়ে হাত দিচ্ছ কেন? আদিলও চুপ করে বসে থাকো। নিশ্চুপ। আদিলও আমার পাশে ফ্লোরে বসে ব্যান্ডেজ খুলে আবার ব্যান্ডেজ করে দিল। আমার দিকে তাকিয়ে মৃদু হেসে আমাকে কোলে তুলে নিল। আদিলও যে ছেলে মদ খেয়ে মাতাল হয়ে তোমাকে এত আঘাত করেছে, তার জন্যই দৌড়ে গিয়ে পা থেকে আবার রক্ত ঝরিয়েছ। আচ্ছা, আমি বমি করলে তোমার কি? কেন এভাবে দৌড়ে ছুটে এসেছিলে? নিশ্চুপ। আদিলও ঘুমিয়ে পড়ো, নেশা কেটে গেছে, ভয় নেই, আর মাতলামি করব না। আদিলও আমাকে বিছানায় শুয়ে দিয়ে বারান্দায় চলে গেল। ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি আর আনমনেই হাসছি। আজব একটা মানুষ, ওকে বোঝা সত্যি খুব কঠিন। মিতু ভাইয়া, পাগলামির একটা লিমিট থাকা প্রয়োজন। মেয়েটার কি হাল করেছ দেখেছ? রুমের বাইরে মিতুর চেঁচামেচি শুনে ঘুম ভেঙে গেল। চারপাশে চোখ বুলালাম, আদিলও রুমে নেই। আদিলও মিতু আসতে ওর ঘুম ভেঙে যাবে, এমনি সারারাত ঘুমায়নি। আদিলও বাইরে। ফোন হাতে নিয়ে দেখলাম সকাল 9টা বাজে। উঠে বসতে চাইলাম, কিন্তু পা আর হাতের ব্যথায় পারছি না, সাথে তো মাথা ব্যথা আছেই। মিতু কি করে ঘুমাবে রাতে? কি করেছ মনে আছে তোমার? আচ্ছা ভাইয়া, তুমি তো এর আগেও অনেকবার নেশা করেছ, কিন্তু এতটা তো কখনো করনি। কাল তোমার কি হয়েছিল? আদিলও তুই তো সব জানিস। আমি না দুটানায় পড়ে গেছি, তাই নিজের উপর রাগ করে কাল একটু বেশি। মিতু একটু বেশি নয় ভাইয়া, অনেক বেশি খেয়েছ কাল। এতটাই বেশি যে ভাঙা বোতল দিয়ে ভাবির হাত কেটে দিতেও কষ্ট হয়নি তোমার। আদিলও কিন্তু এখন তো হচ্ছে। মিতু হবেই তো, এখন তো আর নেশার ঘোরে নেই।
আর এখন হলেই বাকি মেয়েটার শরীর থেকে যতটুকু রক্ত ঝরেছে পারবে সেগুলো ফিরিয়ে দিতে? মেয়েটা ব্যথায় চিৎকার করে কেঁদেছে পারবে ওর কষ্ট ভুলিয়ে দিতে? আদিলও, পারবো না জানি, কিন্তু এখন আমি কি করব এইটা বল। আমি আনিশার চোখের দিকে লজ্জায় তাকাতে পারছি না। মিতু, যে ভুল বুঝে অনুশোচনায় ভোগে তাকে সবাই ক্ষমা করে দেয়, তুমিও ভাবির কাছে ক্ষমা চাও। আদিলও, আমি ওর সামনে যেতে পারছি না, কথা বলবো কিভাবে, আর ও কি আমায় ক্ষমা করবে? মিতু, ভাবি তোমাকে ভালোবাসে ভাইয়া, এইটা তুমি বুঝো না? ভালোবাসা সব অন্যায় ক্ষমা করতে জানে। আদিলও, হুম। মিতু, ভাইয়া মানছি ভাবিকে আমরা কষ্ট দিতে চাই, কিন্তু মানসিক কষ্ট কখনোই দিতে চাইনি। ভাবি তোমার অবহেলায় তিলে তিলে কষ্ট পেয়ে শেষ হয়ে যাচ্ছে। আম্মুর কথা বাদ দাও, তোমার মন যা বলে তাই শুনো। মনে রেখো, ভালোবাসা সহজে পাওয়া যায় না। কে বলতে পারে তোমার অবহেলায় ভাবির মন একবার পাথর হয়ে গেলে আর হয়তো সে মনে ভালোবাসা জন্মাবে না। সময় থাকতে ভালোবাসার মর্ম বুঝো ভাইয়া, একবার হারিয়ে গেলে সে ভালোবাসা ফিরে পাওয়া খুব কষ্টকর। আদিলও, আমার মন যা চায় আম্মু তো তা চায় না। মিতু, তাতে কি? একটা মেয়ের পক্ষে সব সম্ভব ভাইয়া, মেয়েরা জানে ভালোবাসা দিয়ে কি করে সবার মন জয় করে নিতে হয়। তুমি একবার ভাবিকে মেনে নাও, দেখবে ভাবি আম্মুর মন ঠিক জয় করে নিবে। আদিলও, মানবে না কারণ আনিশা। মিতু, অন্যায় তো মানুষই করে, ওকে না হয় আমরা একটা সুযোগ দিব। আদিলও, এইটা তুই বুঝছিস আমি বুঝছি, কিন্তু আম্মুকে বুঝাবে কে? মিতু, চেষ্টা তো করতে হবে। আদিলও, আম্মু মানবে না, উল্টো ডিভোর্সের সিদ্ধান্ত নিবে। মিতু, আম্মু বললেই তুমি ডিভোর্স দিবে কেন? বিয়েটা তো তুমি করেছ, আম্মু নয়। ভাবি খারাপ হোক, খারাপ, এই খারাপ মেয়েকে নিয়ে যদি তোমার সংসার করতে আপত্তি না থাকে তাহলে আম্মুর কিসের এত আপত্তি? আদিলও, সব তো জানিসই। মিতু, হুম জানি, তারপরও বলবো আমরা যা করছি তা অন্যায়, অনেক হয়েছে, এবার মেয়েটাকে ক্ষমা করে দেয়া প্রয়োজন। আদিলও, হুম। মিতু, ভাইয়া মন যা বলে সেটাই শুনো, আর ভাবিকে বলো আম্মুর কাছে যেন ক্ষমা চায়। আদিলও, ঠিক আছে। সবকিছু নীরব হয়ে গেল। আদিলও রুমে আসছে বুঝতে পেরে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। আমি ঘুমিয়ে আছি ভেবে আদিলও এসে আমার মাথার পাশে বসে আমার চুলে বিলি কেটে দিচ্ছে, হাতের ব্যান্ডেজে একটা চুমু খেয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আমি চুপচাপ শুয়ে আছি, কি বলবো রাতে যা হয়েছে, তারপর আর কিছু তো বলার নেই। হঠাৎ মনে হলো আদিলও আমার পায়ের কাছে যাচ্ছে, চোখ খুলে তাকিয়ে দেখি ও আমার পায়ের ব্যান্ডেজে চুমু খেতে যাচ্ছে। আমি, এই কি করছো? লাফ দিয়ে উঠে বসতে গিয়ে হাতে ব্যথা পেলাম, ওদিকে আমার চেঁচানো শুনে আদিলও কেঁপে উঠে দূরে সরে গেল। আমি, কি করতে যাচ্ছিলে? আদিলও, কিছু নানাত্ম। আমি, তোতলাচ্ছ কেন? আদিলও, নিশ্চুপ। আমি, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। আদিলও, আনিশা তুমি যা ভাবছ তা নয়, আমি এতটাও খারাপ না। আমি, তুমি কেমন সেটা রাতেই আমি প্রমাণ পেয়েছি। আদিলও, আনিশা প্লিজ। আদিলর মুখের অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে, কিন্তু হাসলাম না। আদিলর মুখ থেকে ভালোবাসি শব্দটা বের করতে হলে আমাকে কঠোর থাকতে হবে। আদিলও, খাবে না? আমি, চোরের মতো অন্যদিকে তাকিয়ে কথা বলছো কেন? তার মানে আমি যা আন্দাজ করেছি তা? আদিলও, আমি এত খারাপ না, প্লিজ খারাপ কিছু ভেবো না। আমি তো আমি, তুমি তো কি? আদিলও অসহায়ের মতো আমার চোখের দিকে তাকালো, ওর দুচোখে লজ্জা আর অনুশোচনা। আদিলও, নাশতা করবে চলো। আমি, চোখে দেখছো না আমার পা কাটা, হাত কাটা, কপাল ফেটে গেছে? আমি কি করে হেঁটে যাব? আদিলও, ওহ তাই তো,
আচ্ছা তুমি বসো, আমি আসছি। আদিলও চলে যেতেই ফিক করে হেসে দিল, ওকে তো এখন আমি নাচাবো। লুচু জামাই, প্রতিশোধ নিচ্ছ? দেখি কতটুকু প্রতিশোধ নিতে পারো। আমিও কথা দিচ্ছি আমার ভালোবাসার রঙে তোমাকে ঠিক রাঙাবো, তোমার মনের প্রতিশোধের আগুনে আমার ভালোবাসার আবির মাখাবো, তারপর দেখব লুচু জামাই তুমি কি করে প্রতিশোধ নাও। বিছানায় আধশোয়া হয়ে শুয়ে আছি, হঠাৎ আদিলরও ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি মানহা। বাব্বাহ, পাগলি থেকে মানহা। আমি, হ্যালো মানহা, আদিল কোথায়? আমি, জাহান্নামের চৌরাস্তায়। যাবে তুমি? মানহা, এভাবে কথা বলছো কেন? আদিলও অফিসে আসবে না? আমি, না আমি অসুস্থ তো, তাই আমার সেবা করছে, আজ যেতে পারবে না। মানহা, ইদানিং ও অনেকদিন অফিসে আসেনি, চাকরিটাই না আবার চলে যায়। আমি, তাতে তোমার কি? আদিলও চাকরি না করলে আমি খেতে পড়তে পারবো না, তোমার তো কিছু না। মানহা, মানে? দুদিন পর তো আদিলরও বউ আমি হব। আমি, সেই স্বপ্ন ধুয়ে পানি খাও। আমি আদিলকে ডিভোর্স দিচ্ছি না, কারণ আমি ওকে ভালোবাসি। আদিলও, কার সাথে কথা বলছো? আমি, মানহা শাকচুন্নি। আদিলও জিহ্বায় কামড় দিয়ে ফোন কেড়ে নিয়ে কেটে দিল। আদিলও, আজ আমার কপালে দুঃখ আছে। আমি, কেন? আদিলও, এই শাকচুন্নি ডাক্তার লে, অফিসে যাওয়ার পর আমার 12টা বাজাবে। আমি, আচ্ছা মানহা কি তোমার কলিগ? আদিলও, হ্যাঁ। আমি, তাহলে তোমার আর অফিসে যাওয়ার প্রয়োজন নেই, চাকরিটা ছেড়ে দাও। আদিলও, মানে? আমি, আদিলও অনেক হয়েছে, এবার অন্তত লুচুগিরি ছাড়ো। আদিলও, তুমি আবার আমাকে লুচু ডাক্তার ছ? আমি, লুচুই তো তুমি, লুচু জামাই। আদিলও, খেয়ে নাও। আদিলও মুচকি হেসে আমার সামনে খাবারের প্লেট দিল। আমি, দেখতে পাচ্ছ না আমার হাত কাটা? কি করে খাবো? আদিলও, রাতের জন্য শাস্তি দিচ্ছ? আমি, এইটাকে তোমার শাস্তি মনে হয়েছে? খাবই না এই খাবার। আদিলও, আরে আমি সেভাবে বলিনি, ঈশ্বস আমি যে কি। শুনো না। আমি, বললাম তো খাবো না। আদিলও, প্লিজ রাগ করো না। আমি, কান ধরো তাহলে রাগ করব না। আদিলও, কি? আমি, কান ধরে উঠবস করো। আদিলও, বেশি হয়ে গেল না? আমি, ঠিক আছে আমি খাবো না। আদিলও, না না ধরছি। আদিলও কান ধরে উঠবস করছে আর দরজার দিকে বারবার তাকাচ্ছে। আমি গুনছি আর হেসে বিছানায় গড়াগড়ি খাচ্ছি। আদিলও, শান্তি তো, এবার খেয়ে নাও। আমি, ওকে। আদিলও আমাকে খাইয়ে দিচ্ছে, আমিও চুপচাপ খেয়ে নিচ্ছি। এভাবেই আদিলরও ভালোবাসা আমি জয় করে নিব। বারান্দায় চেয়ারে চুপচাপ বসে আছি আর ভাবছি কি করলে আদিলও আমার ভালোবাসা বুঝবে। আমি ওকে ভালোবাসি সেটা তো কিছুতেই বুঝাতে পারছি না। হঠাৎ আদিলও এসে সামনে দাঁড়ালো, হাতে আমার ফোন। আদিলও, তোমার আব্বু, আজ আব্বু আসবেন, আমি তো বলেই বসে আছি, আব্বুকে নিষেধ করতে হবে। তাড়াতাড়ি ফোন হাতে নিলাম। আমি, আব্বু? আব্বু, কেমন আছিস? আমি, ভালো, তোমরা কেমন আছো? আব্বু, ভালো, আজ তোকে নিতে আসব। আমি, না না আজ এসো না। আব্বু, কেন? আমি, দুদিন পর আমিই যাব আদিলকে নিয়ে। আব্বু, ঠিক আছে। ফোন রাখতেই আদিলও আমার দিকে রাগী চোখে তাকালো। আমি, কি? আদিলও, বিয়ের পর এই প্রথম উনি আমাদের বাসায় আসতে চাইলেন আর তুমি না করে দিল? আমি, জন্মের সময় আম্মুকে হারিয়েছি তো সেই ছোটবেলা থেকে আব্বু আগলে রেখে বড় করেছেন। আমি খেলতে গিয়ে যদি পড়ে গিয়ে ব্যথা পাই সেজন্য আব্বু অফিসে যেতেন না, সারাক্ষণ আমার সাথে সাথে থাকতেন।
কষ্ট কখনো আমাকে ছুতে পারেনি। আজ আব্বু এসে যদি আমার হাতে পায়ে কপালে ব্যান্ডেজ দেখতেন তাহলে অনেক কষ্ট পেতেন, হয়তো কিছু বুঝতে পারলে তোমার থেকে আমাকে দূরে নিয়ে যেতেন। আদিল, সব আমার দোষ। আমি। আদিল চোখের পানি মুছতে মুছতে চলে গেল। নীরব, রাতে যা করেছিস তুই, তারপর আর তোর কাছে আনিশাকে রাখার ভরসা আমি পাচ্ছি না। আজ থেকে আনিশা মিতুর সাথে থাকবে, আর তুই খুব তাড়াতাড়ি ওকে ডিভোর্স দিবি। আদিল, আমার বউ কোথায় থাকবে সেটা তুই ঠিক করবি? নীরব, হ্যাঁ করব, কারণ আমি আনিশাকে ভালোবাসি। আর নির্লজ্জের মতো বউ বলিস কিভাবে? আনিশাকে সত্যি যদি বউ ভাবতি তাহলে রাতে ওকে এত আঘাত করতি না। তুই তো আনিশাকে শত্রু ভাবিস। আদিল, আমি আনিশাকে ডিভোর্স দিব না। মিতু, থামবে তোমরা? একটা মেয়েকে নিয়ে দুই বন্ধুর মধ্যে এমন ঝগড়াছি। আদিল, ঝগড়া তো ও করছে। আনিশা আমার স্ত্রী, আমি আনিশার সাথে কেমন ব্যবহার করব সেটা আমার ব্যাপার, ও নাক গলানোর কে? নীরব, তোর যা ইচ্ছা তাই আনিশার সাথে করতে পারিস না, আমি করতে দিব না। আমি আনিশাকে ভালোবাসি, আমি ওকে আগলে রাখব। আদিল, তোর ভালোবাসা ছাড়াচ্ছি। ওরা বাগানে দাঁড়িয়ে ঝগড়া করছে আর আমি বারান্দায় বসে দেখছি। এখন মনে হচ্ছে আর এখানে বসে থাকা যাবে না। আদিল নীরবের শার্টের কলার চেপে ধরেছে, মিতু ছাড়াতে পারছে না। মিতু, ভাইয়া কি হচ্ছে, ছাড়ো বলছি। আদিল, ওকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলাম আর আজ ও আমার স্ত্রীর দিকে নজর দিয়েছে। নীরব, আবারও নির্লজ্জের মতো স্ত্রী বলছিস? স্ত্রী শব্দটার মানে বুঝিস তুই? তুই তো এই শব্দটাকেই সম্মান করতে জানিস না। আনিশাকে কি সম্মান করবি আর ভালোবাসবি? আরে বিয়ে মানে তিনবার কবুল বলা আর একটা সিগনেচার করা নয়, ভালোবাসা দিয়ে আগলেও রাখতে হয়। তুই তো আনিশাকে ভালোই বাসিস না। আদিল, নিশ্চুপ। ওদের ঝগড়া মায়ের কানে পৌঁছানোর আগেই থামাতে হবে। মা এসব শুনতে পারলে আমার উপর দিয়ে ঝড় যাবে। নীরব, এই তো আনিশা এসেছে, ওকেই জিজ্ঞেস কর ও কাকে ভালোবাসে। আদিল, আনিশা তুমি এই পানিয়ে হেঁটে এসেছ কেন? আবার যদি রক্ত? ঠাস করে আদিলর গালে থাপ্পড় বসিয়ে দিল ম। নীরবের কাছে এসে ওর গালেও একটা থাপ্পড় দিল ম। এবার দুজনেই শান্ত হয়েছে, গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মিতু, ভাবি। মিতু, ওদের থাপ্পড় দেওয়াটা প্রয়োজন ছিল। ওরা যা নাটক শুরু করেছে তাতে আমার সম্মান নষ্ট হচ্ছে। একবার যদি মা বুঝতে পারেন ওরা দুজনই আমাকে ভালোবাসে তাহলে কি হবে বুঝতে পারছ? নীরব, আনিশা আদিল তোমাকে ভালোবাসে না। আমি একদম চুপ। কে আমাকে ভালোবাসে সেটা আমাকে বুঝতে দাও। দুজন আমাকে নিয়ে ঝগড়া শুরু করেছ, একবারও জানতে চেয়েছ আমি কাকে ভালোবাসি? আদিল, যে মানুষটাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম, তারপর বিয়ে হলো আর ওর প্রতি আমার ভালোবাসা ক্রমশ বেড়েই চলেছে। আদিল আমার উপর দিনের পর দিন মানসিক অত্যাচার করেছে, তবুও আমি ওকে ভালোবেসেছি। শুধু আদিল নয়, ওর পরিবারের সবাই আমার উপর অত্যাচার করেছে। আর গতকাল রাতে তো শুধু মানসিক নয়, রীতিমতো আমার। নীরব, আনিশা আমি তোমাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি আমি তোমাকে ভালোবাসি। তুমি আদিলকে ভালোবাসো কিনা এসব শুনতে চাই না। আদিল তোমাকে ভালোবাসে না, এটাই আমার কাছে যথেষ্ট। আমাকে কি তোমাদের বাজারের মেয়ে মনে হয়? আমার প্রশ্ন শুনে আদিল নীরব দুজনেই অবাক হয়ে তাকালো আমার দিকে। আনিশা কোনো বাজারের মেয়ে নয় যে ইচ্ছে হলে ভালোবাসবে আবার ইচ্ছে হলে ছুঁড়ে ফেলে দিবে। আমাকে নিয়ে যদি আর তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে তাহলে কিন্তু। আদিল তুমি যদি ভেবে থাকো আমার প্রতি প্রতিশোধ নিবে আর আমি মুখ বুজে সহ্য করব তাহলে ভুল ভাবছ। ভালোবাসি তাই বলে অত্যাচার সহ্য করব না। আমি তোমাকে 24 ঘন্টা সময় দিল ম, ভাবো, ভেবে বলো আমাকে মেনে নিবে নাকি ডিভোর্স দিবে।
মেনে নিলে ভালো, না হলে দুদিনের মধ্যে ডিভোর্সের ব্যবস্থা করতে হবে, আর তুমি যদি কোনো সিদ্ধান্ত না নাও তাহলে আমি আগামীকাল ঢাকা চলে যাব আর ডিভোর্স পেপারে সাইন করে তোমার কাছে পাঠিয়ে দিব। মনে রেখো সময় মাত্র 24 ঘন্টা। আদিল: আনিশা শুনো। মিতু: ভাবি শুনো প্লিজ। কারো ডাক্তার সাড়া দিল মনা: অনেক হয়েছে, এবার সবকিছুর সমাধান হওয়া প্রয়োজন। ভালোবাসি বলে এখানে পড়ে থেকে অত্যাচার সহ্য করতে পারবো না, ভালো দূর থেকেও বাসা যায়। আদিল যখন আমাকে ভালোবাসে না তখন আমি না হয় ওকে দূর থেকেই ভালোবাসব। রাত 1টা বাজে, বিছানায় আধশোয়া হয়ে শুয়ে আছি, ঘুম আসছে না কিছুতেই। কাল আদিল কি বলবে এইটা ভেবে ভয় হচ্ছে খুব। আচ্ছা, আদিল যদি আমাকে মেনে না নেয়? গা শিউরে উঠছে। খুব তো বলে দিল ও কোনো সিদ্ধান্ত না নিলে আমি ঢাকা চলে যাব আর ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিব, কিন্তু সত্যি কি সেটা আমি পারব? ভালোবাসি তো, ভালোবাসার মানুষকে ছাড়া বেঁচে থাকা কি এতই সহজ? আদিল রদিকে তাকালাম, সোফায় বসে ফোন টিপছে, হয়তো মানহার সাথে চ্যাট করছে। একদিকে মানহা, তার উপর মা আমাকে পছন্দ করেন না, সবকিছু ভেবে তো আদিল আমাকে ডিভোর্সই দিবে। আদিল: ঘুমাচ্ছ না কেন? আদিল কথা শুনে ওর দিকে তাকালাম। সারাদিন কথা বলিনি যখন, এখনো বলবো না। আদিল: আরে বাবা, তোমার শর্ত হচ্ছে 24 ঘন্টার মধ্যে আমার সিদ্ধান্ত জানাতে হবে। তোমার শর্তে তো এইটা নেই যে আমার সাথে তুমি কথা বলবে না। আমি নিশ্চুপ। আদিল: ওকে কথা না বললে নেই, আমিও আর একা একা বকবক করব না। আদিল ফোন টিপছে আর মিটিমিটি হাসছে। এমন অবস্থায় ওর হাসি পাচ্ছে নাকি আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন করছে? আদিলর হাসি একদম সহ্য হচ্ছে না। ফারজানা: কি হয়েছে বলবি তো? আমার আর আদিলর ডিভোর্স হয়ে যাবে হয়তো। ফারজানা: মানে কি বলছিস তুই, বুঝতে পারছিস? হ্যাঁ, এটাই সত্যি। ফারজানা: 1 মাসও হয়নি বিয়ে হয়েছে আর এখনই ডিভোর্স? আমি না কিছু বুঝতে পারছি না। আদিলর মা আমাকে পছন্দ করে না, তাছাড়া আদিল মানহা নামের একটি মেয়েকে ভালোবাসে। ফারজানা: বিয়ের আগে রিলেশন থাকেই তুই পারছিস না আদিলর ভালোবাসা জয় করে নিতে? আমি পারছি না তো। ফারজানা: একদম কান্নার ইমোজি দিবি না, এইটা তোকে মানায় না। ধ্যাত কষ্ট কমানোর জন্য ফারজানার সাথে চ্যাট করছি আর ও উল্টো রাগ দেখাচ্ছে আমাকে। হঠাৎ আদিলর দিকে চোখ পড়ল, আমার দিকে রাগী চোখে তাকিয়েছিল, আমি তাকাতেই চোখ সরিয়ে নিল। আচ্ছা, আদিল রাগ করল কেন? ফারজানা: আচ্ছা, তোর কি মনে হয় ও তোকে এতটুকুও ভালোবাসে না? আদিলর অনেক ব্যবহারে মনে হয় ও আমাকে ভালোবাসে। আদিলর দিকে আর চোখে তাকালাম, রাগে ফুঁসছে। তাহলে কি মেসেঞ্জারের টুংটাং শব্দ শুনে আদিল রাগে ফুঁসছে? ফারজানা: তাহলে একটু পরীক্ষা করে দেখ। কিভাবে? ফারজানা: তুই বল, তুই অন্য কোনো ছেলেকে ভালোবাসিস? এখনই এমন একটা ভাব কর যেন তুই কোনো ছেলের সাথে চ্যাটিং করছিস। কাজ হবে? ফারজানা: আদিল কি জেগে আছে? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। ফারজানা: তাহলে কাজ হবে, তুই ট্রাই করে দেখ। আমি ঘুমুতে যাই। ওকে। ফোনে হাতে নিয়ে এমনি হাসছি আর আদিলর দিকে আর চোখে তাকাচ্ছি। হঠাৎ আদিল এক লাফে এসে আমার হাত থেকে ফোন কেড়ে নিল। কি হচ্ছে, ফোন দাও বলছি। আদিল: আগে আমি দেখব তুমি কার সাথে মেসেঞ্জারে চ্যাট করছিলে। যার সাথে খুশি চ্যাট করব, কথা বলবো, তাতে তোমার কি? আমার ফোন দাও বলছি। আদিল: দিব না। আদিল ফারাবি আমার মেসেজের অপেক্ষা করছে। কথাটা ইচ্ছে করে বলেও এমন ভাব করলাম যেন ভুলে বলে ফেলেছি।
আদিলও ফোন বিছানায় রেখে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আদিলও, ফারাবি কে? আমি, যেই হোক তাতে তোমার কি? আদিলও, তোমার ফোনটাই ভেঙে ফেলব। আদিলও ফোন ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল, তাড়াতাড়ি ওর হাত ধরে ফেললাম। আদিলও তাল সামলাতে না পেরে বিছানায় শুয়ে পড়ল আর আমি ওর বুকে। আমার চুলগুলো এলোমেলো হয়ে আদিলর চোখে মুখে গিয়ে পড়েছে। ও আমার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। আদিলর চোখের কোণে পানি দেখে মুচকি হেসে ওর কপালে আমার ঠোঁট ছুঁয়ে দিল। আমি, ফারাবি নামের কেউ নেই এমনি বলেছি। উঠে চলে আসতে চাইলাম, আদিলও আমার কোমর জড়িয়ে ধরে আবার ওর বুকে আমাকে শুয়ে দিল। আদিলও, মিথ্যে বললে কেন? আমি, তুমি মিথ্যে বলো তাই। আদিলও, আমি কখন মিথ্যে বললাম? আমি, এই ভালোবাসো কিন্তু মুখে স্বীকার কর না এইটা এক ধরনের মিথ্যে নয়? আদিলও, নিশ্চুপ। আমি, 24 ঘন্টা পার হতে আর বেশি সময় নেই। আদিলও, আছে তো অনেক সময় আছে। আমি, ধ্যাত ছাড়ো আমাকে। আদিলও, ছাড়ব না। আমি, যে আমাকে ভালোবাসে না তার বুকে ঘুমাবো এতটাও খারাপ মেয়ে আমি নই। এবার আদিলও আমাকে ছেড়ে দিল। আমি চুপচাপ সোফায় এসে শুয়ে পড়লাম। ভালোবাসি বলবে না আবার ন্যাকা কান্না কাঁদবে যত সব। সকালে ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় দেখে বেশ অবাক হলাম। আমি ঘুমানোর পর কি আদিলও আমাকে বিছানায় নিয়ে এসেছে? মনে পড়ছে না। রুমের চারপাশে চোখ বুলালাম, আদিলও রুমে নেই। উঠে ফ্রেশ হতে চলে আসলাম। কফির মগ হাতে নিয়ে রুমের দিকে যাচ্ছিলাম, হঠাৎ মায়ের রুমের সামনে আসতেই কান্নার শব্দ শুনতে পেলাম। রুমের ভিতর উকি দিতেই দেখলাম মা একটা ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। ভিতরে যাব কিনা ভাবতে ভাবতে ভিতরে চলে আসলাম। মায়ের কাঁধে হাত রাখতেই উনি চমকে উঠলেন। মা, কে? আমি, মা আমি। মা, এখানে কি করছো? আমি, আপনি কাঁদছিলেন তাই। মা, যাও এই রুম থেকে। আমি, ছবিটা কার মা? মা, বলেছি না যাও এখান থেকে। মায়ের ধমক শুনে চলে আসার জন্য পা বাড়ালাম। মা, শুনো। আমি, বলুন। মা, তোমার কাটা জায়গার ক্ষতগুলো কমেছে? আমি, কিছুটা। মা, আদিলও এর আগে কখনো এতটা নেশা করেনি, যা হয়েছে তোমার সাথে সেজন্য। আমি, এইটা তো হবারই ছিল মা, আপনারা চেয়েছিলেন অত্যাচার করতে আর এইটা তো অত্যাচারের মধ্যেই পড়ে। মা, বেশি বুঝো না তো। শুনো, আজ আমি এক জায়গায় যাব, তুমি সবকিছু সামলে রেখো। আমি, আসবেন না? মা, আজ আসব না। আমি, ঠিক আছে। মা, যাও। চুপচাপ মায়ের রুম থেকে বেরিয়ে আসলাম। এই মহিলাকে কেমন যেন অদ্ভুত রকমের লাগে। কার ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদছিলেন সেটা আর দেখা হলো না। আচ্ছা মা, কোথায় যাবেন? সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, 24 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু আদিলও সিদ্ধান্ত জানালো না। সকাল থেকে আদিলও বাসাতেই নেই, কোথায় গেছে কে জানে। আমি, আনমনা হয়ে এসব ভাবছিলাম আর রান্না করছিলাম, হঠাৎ গরম তেলের ছিটে এসে হাতে পড়ে গেল। বুয়া, নতুন বউ দেখে শুনে কাজ করবে তো? আমি, কিছু হবে না। বুয়া, তোমার হাত কাটা আর তোমার শাশুড়ি বেড়াতে চলে গেল? আমি, কোনো প্রয়োজনেই হয়তো গেছেন, তাছাড়া আমার হাত অনেকটা ভালো হয়ে গেছে। বুয়া, তুমি পারোও বটে। আমি, আচ্ছা মিতুরা সবাই কোথায় গেছে? বুয়া, মিতু কলেজে আর বাকি সবাই কই আছে জানি না। আমি, ওহ। রান্না শেষ করে ফ্রেশ হয়ে দাদুকে ডাক্তারতে আসলাম। দাদু চেয়ারে চোখ বন্ধ করে বসে কি যেন ভাবছেন। আমি, দাদু। দাদু, আয়। আমি, খাবেন চলুন। দাদু, মিতু আদিলও ওরা সবাই এসেছে?
আমি, না কেউ আসেনি। আচ্ছা আদিল কোথায়? দাদু, জানি না। আমি, ওহ দাদু একটা কথা। দাদু, বল। আমি আমি আজ চলে যাচ্ছি। দাদু, চলে যাচ্ছিস মানে? আমি আদিলকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম সিদ্ধান্ত জানানোর, কিন্তু ও গায়ে মাখল না। 6টার ট্রেনে আমি চলে যাচ্ছি। দাদু, তার মানে আমার প্ল্যান বৃথা হয়ে গেল? আমি, কিসের প্ল্যান? দাদু, কিছু না, তুই পাগলামি করিস না শু। আমি, দাদু প্লিজ আর অনুরোধ করবেন না। আমি তো ওকে সুযোগ দিয়েছিলাম, ও যদি সুযোগ কাজে না লাগায় সেটা কি আমার দোষ? আমি তো একটা মানুষ, আমারও কষ্ট হয়। আমি সত্যি আর এসব নিতে পারছি না। দাদু, ঠিক আছে, আমি আর তোকে জোর করব না। আমি, চলুন খেয়ে নিবেন। দাদু, দাদুকে খাবার দিয়ে এসে চুপচাপ শুয়ে আছি, খেতে ইচ্ছে হচ্ছে না, কিছু ভালোও লাগছে না। আদিলও আমার সাথে এইটা করতে পারল? দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, অথচ আদিলও বাসায় আসার নাম নেই। তাহলে কি আদিলও চায় আমি চলে যাই? আদিলর ব্যবহারে মনে হতো ও আমাকে ভালোবাসে, কিন্তু মায়ের ভয় বলতে পারে না। আজ তো মনে হচ্ছে আমি ভুল ছিলাম, একদিন আদিলও আমাকে ভালোবাসবে এইটা ভেবে আমি এতদিন মরীচিকার পিছনে ছুটেছি। আমি আদিলকে চিনতে এত বড় ভুল করেছি ভাবতেই নিজের উপর রাগ হচ্ছে। খুব কান্না পাচ্ছে, ভালোবাসায় এত কষ্ট জানলে আমি কখনোই আদিলকে ভালোবাসতাম না। মিতু, ভাবি। মিতু ডাক্তারতে রুমের দিকে আসছে শুনে তাড়াতাড়ি চোখের পানি মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। মিতু, কি ব্যাপার, শুয়ে আছো যে, এখন খাবে না? দাদু বলল তুমি খাওনি। আমি, ইচ্ছে করছে না। মিতু, তুমি কাঁদছিলে? আমি, না তো। মিতু, ভাইয়া বাসায় নেই এজন্য? আমিও বুঝতে পারছি না, ভাইয়া কাউকে কিছু না বলে কোথায় চলে গেল। আমি, 24 ঘন্টা অনেক আগেই শেষ হয়ে গেছে। মিতু, শুনো না, ভাইয়া বোধহয় কোনো জরুরি কাজে আটকে গেছে, তুমি প্লিজ একটু অপেক্ষা করো। আমি, আমার থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে ওর কাছে কে সেটা তো আমি ভালো করেই জানি। মিতু, কে? আমি, কে আবার? ওই শাকচুন্নি মানহা। মিতু, মানহা কে? আমি, দেখেছ তোমাদের কাউকে বলেনি মানহার কথা? মিতু, ভাবি তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না, তুমি প্লিজ ভাইয়ার জন্য আর একটু অপেক্ষা করো। আমি, ভালো, যখন বাসি তখন তো অপেক্ষা করতেই হবে, তবে 6টার ট্রেনে চলে যাব। মিতু, মিতু চলে গেল, আবার বিছানায় শুয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলাম। নিশ্চয় আদিলও মানহার সাথে আছে, তাই তো আমার দেওয়া শর্ত ভুলে থাকতে পারছে, কেন যে এই লুচুটাকে ভালোবাসতে গেলাম। হঠাৎ আমার ফোন বেজে উঠল, ফোন টেবিলের উপর রাখা। আদিলও ফোন করেছে ভেবে তাড়াহুড়ো করে এসে ফোন হাতে নিলাম। না, আদিলও নয়, তানিয়া ফোন করেছে। আমি, হ্যালো তানিয়া, কিরে কেমন আছিস? আমি, তানিয়া। তানিয়া, আরে কাঁদছিস কেন, কি হয়েছে? আমি, আমার সব শেষ হয়ে গেছে, আমি বাসায় আসছি আজ। তানিয়া, শান্ত হ, আমার কথা শুন, ফারজানা আমাকে সব বলেছে। আমি, নিশ্চুপ। তানিয়া, আমি তো ভাবতেই পারছি না যে আনিশা ছেলেদের পাত্তা দিত না, সে আজ একটা ছেলের অবহেলায় এভাবে কাঁদছে। আমি, তুই কি বুঝবি, তোর তো আর বিয়ে হয়নি। তানিয়া, ওলে আমাল জামাই পাগলি রে। এই শুন, কান্না বন্ধ কর, না হলে কোনো সাজেশন দিব না কিন্তু। আমি, কাঁদব না, বল। তানিয়া, তুই ঢাকা চলে আয়। আমি, মানে? তানিয়া, ভালোবাসার মানুষটা যখন ভালোবেসে পাশে থাকে তখন অপর মানুষটি তার মর্ম বুঝতে পারে না, কিন্তু ভালোবাসার মানুষ যখন চোখের আড়াল হয়ে যায় তখন ঠিকই তাকে মিস করে, তার শূন্যতা অনুভব করে।
আমি বলছি তুই একবার ভাইয়ার চোখের আড়াল হ, দেখবি ভাইয়া তোর শূন্যতা অনুভব করবে, তোকে মিস করবে আর তোকে ছাড়া থাকতে না পেরে তোর ভালোবাসার কাছে ধরা দিবে। আমি শূন্যস্থান খালি থাকলে তো শূন্যতা অনুভব করবে। তানিয়া মানে? আমি ও অন্য কাউকে ভালোবাসে। তানিয়া ট্রাই করতে তো দোষ নেই, তুই ঢাকা চলে আয়, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি ঠিক আছে। তানিয়া বাসায় এসে ফোন করিস, রাখছি। আমি ওকে। ব্যাগ গুছাচ্ছি আর চোখের পানি মুছছি। বিকেল হয়ে গেছে, এখনো আদিলরও আসার নাম নেই। আসলে ও আমার দেওয়া 24 ঘন্টার কথা ভুলেই গেছে। হারানোর ভয় নেই তো, তাই এমন করতে পেরেছে। যদি হারানোর ভয় থাকতো তাহলে ঠিক চলে আসত। আমিও চলে যাব। কি পেয়েছে আমাকে? আমার ভালোবাসা এতই সস্তা? নীরব আনিশা নীরব এসেছে দেখেও কথা বললাম না। নীরব চলে যাচ্ছ? আমি নীরব তোমার কাছে আদিল সব আর আমার ভালোবাসা কিছুই না? আমি নীরব প্লিজ। নীরব একা যাবে? আমি নীরব ঠিক আছে চলো, আমি স্টেশন অবধি পৌঁছে দিচ্ছি। আমি প্রয়োজন নেই। নীরব এইটুকু অন্তত করতে দাও। আর কিছু বললাম না, চুপচাপ বেরিয়ে পড়লাম। আদিল আনিশা দাঁড়াও প্লিজ। বালুচর ধরে আনমনা হয়ে হাঁটছিলাম, হঠাৎ আদিলরও কণ্ঠ শুনে পিছনে তাকালাম। আদিল দৌড়ে আমাদের কাছে আসছে দেখে থেমে গেলাম। নীরব এই শালার এখন আসার সময় হয়েছে। আমি নীরব চলো। নীরব চলো মানে? আদিল আসছে তো। আমি আসুক, আমি আর অপেক্ষা করতে পারবো না। নীরব ঠিক আছে। আদিল আনিশা শুনো। আদিল আমার কাছে এসে হাঁপাতে শুরু করল। নীরব আদিল তোর আসতে যথেষ্ট দেরি হয়ে গেছে। আনিশা আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নিয়েছে। আদিল কি? আদিল আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর আমি অবাক হয়ে তাকিয়ে আছি নীরবের দিকে। কেন মিথ্যে বলছে নীরব? নীরব আনিশা আগে ফুল ছাড়া প্রপোজ করেছিলাম, এখন নীরব আমার সামনে একটা গোলাপ ধরতেই আদিল গোলাপটা কেড়ে নিল। আমি এই মাঝ রাস্তায় তোমরা কি শুরু করেছ? আদিল আনিশা আমি তোমাকে ভালোবাসি। আদিল হাঁপাতে হাঁপাতে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ফুল কি নিব ও তাড়াহুড়ো করতে গিয়ে গোলাপ উল্টো ধরেছে দেখে নীরব আমি দুজনেই ফিক করে হেসে দিল। আমাদের হাসি দেখে আদিল ফুলের দিকে তাকাল। আদিল এই সরি। আনিশা আমি আর রিস্ক নিতে পারবো না, এই শালা নীরবকে বিশ্বাস নেই। আমি এর আগে কখনো কাউকে প্রপোজ করিনি, তাই কিভাবে করতে হয় জানি না, তবুও করছি, প্লিজ অ্যাকসেপ্ট করে নিও। নীরব গোধূলি সন্ধ্যা, সমুদ্রের পারে ফুরফুরে বাতাস, সূর্যটাও রক্তিম বর্ণ ধারণ করেছে। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের বুকে ডুব দিবে। ওয়াও রোমান্টিক ওয়েদার, তাড়াতাড়ি প্রপোজ কর শালা। আদিল আনিশা তুমি কি আমার বাচ্চা কাচ্চার আম্মু হবে? ওর কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছি আর নীরব হাসতে হাসতে বালুতেই বসে পড়েছে। আদিল হয়নি প্রপোজ? আদিল উঠে আমার কোমর জড়িয়ে ধরে আমার কপালে ওর কপাল ঠেকালো। ওর হাত থেকে গোলাপ আনলাম। আমি হয়েছে। নীরব আনিশা তুমি কি আমার বাচ্চা কাচ্চার আম্মু হবে? এইটা কেমন প্রপোজ? তোকে শালা আমার বন্ধু বলতেও লজ্জা হচ্ছে, এত আনরোমান্টিক। আদিল আনিশা আমার প্রপোজ অ্যাকসেপ্ট করেছে, তোর তো কষ্ট পাওয়ার কথা, তা না উল্টো তুই হাসছিস। নীরব প্ল্যান ছিল তো, রোমাঞ্চ চালিয়ে যা, বাসায় ফিরে সব বলবো। নীরব চোখ টিপ দিয়ে হাসতে হাসতে চলে গেল। আদিল চলে যাচ্ছিলে যে আমাকে ছাড়া থাকতে পারতে। আমি কি করব, 24 ঘন্টা তো সেই দুপুরেই শেষ হয়ে গেছে। আদিল আমার এক বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে নিয়ে হসপিটালে ছিলাম।
তাড়াহুড়োর মাঝে ফোনটা কোথায় হারিয়ে গেছে তাই তোমাকে ফোন করতে পারিনি। আদিলও এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে রেখেছে, অন্য হাতে আমার কপালে আসা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে তাকিয়ে আছে আমার দিকে মুগ্ধ নয়নে। আমি, তোমার মানহার কি হবে? আদিলও মুচকি হেসে আমাকে ছেড়ে বালুতে বসে পড়ল। আমি, হাসছ যে? মানহা যদি? আদিলও, মানহা নামে কেউ নেই। আমি, মানে? আশ্চর্য হয়ে আদিলর সামনে এসে বসলাম। আদিলও, তোমাকে আমার থেকে দূরে রাখার জন্য মানহা নামটা ব্যবহার করেছিলাম, কিন্তু দূরে রাখতে পারিনি, তুমি ঠিক আমাকে কাছে টেনে নিলে। আমি, তাহলে সেদিন যে কথা বললাম? আদিলও, ওইটা আমার কলিগ ছিল, অনেক রিকোয়েস্ট করে ওকে মানহা সাজিয়ে তোমার সাথে কথা বলিয়েছিলাম, কারণ মানহা নামে আদৌ কেউ আছে কিনা এই সন্দেহটা তোমার মনে বাসা বেঁধেছিল। আমি, কিন্তু কেন? শুধুমাত্র আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এতগুলো মিথ্যে বলেছ? আদিলও, কি করব, তোমাকে তো আমি সেদিনই ভালোবেসে ফেলেছিলাম যেদিন তোমাকে প্রথম রেল স্টেশনে দেখেছিলাম। তোমার অজান্তে তোমার কিছু ছবি তুলেছিলাম আর সেগুলো আম্মুকে দেখিয়ে বিয়ের ব্যবস্থা করেছিলাম। বিয়ের দিন পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু বিয়ের দিন রাতে আম্মু সব উল্টপালট করে দিল, তোমাকে ভালোবাসতে তোমার কাছে যেতে নিষেধ করল। আমি নিরুপায় ছিলাম, ভালোবাসার মানুষ কাছে থাকা সত্ত্বেও ভালোবাসতে পারবো না, তাকে ছুতে পারবো না, তাকে যে ভালোবাসি বলতে পারবো না, এইটা ভাবতেই কষ্ট হতো। আমি ভিতরে ভিতরে যে কষ্ট পাচ্ছিলাম তুমিও সে কষ্ট পাবে এইটা আমি মানতে পারছিলাম না, আর তাই তোমাকে দূরে রাখার চেষ্টা করেছি। কিন্তু আমি সত্যিকারের ভালোবাসার কাছে ব্যর্থ হয়েছি। আমাদের ভালোবাসা তো পবিত্র, আমাদের আলাদা করার সাধ্য কার আছে? আদিলও দুহাতে আমার গাল ধরে আমার কপালে ওর কপাল ঠেকিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি বোবার মতো চুপচাপ বসে আছি। আদিলও আমাকে বিয়ের আগে থেকে ভালোবাসে, অথচ আমি বুঝতে পারিনি। আদিলও মনে মনে এতটা কষ্ট পাচ্ছিল আর আমি বুঝতে পারিনি ওর কষ্টটা। শুধুমাত্র আমাকে দূরে সরিয়ে রাখার জন্য আদিলও মানহা নাম নিয়ে মিথ্যে বলেছে আর আমি বুঝতে পারিনি। আমি এতটাই বোকা যে আদিলরও চোখের ভাষা বুঝতে পারিনি, ওর ভালোবাসা বুঝতে পারিনি। আদিলর দিকে তাকালাম, এখনো কাঁদছে, ওর মাথাটা বুকের সাথে জড়িয়ে ধরলাম। এখন আদিলও আমার পাশে আছে, আমি সব সত্যি খুঁজে বের করব আর সব সমস্যার সমাধান করব। আদিলও আর আমাকে মা কেন কেউ আলাদা করতে পারবে না। স্বামী স্ত্রীর ভালোবাসা যে বড় পবিত্র, এই বন্ধন ছিন্ন করার সাধ্য কার আছে? চুপ হয়ে বালুচরে বসে আছি আর আদিলরও দুষ্টুমি দেখে মিটিমিটি হাসছি। আদিলও আমার কোলে শুয়ে আমার হাত নিয়ে খেলা করছে, কখনো হাতে চুমু দিচ্ছে তো কখনো আমার হাতের আঙ্গুলের ভাঁজে ভাঁজে ওর হাতের আঙ্গুল ঢুকাচ্ছে আর আমি ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছি। চারপাশে অন্ধকার নেমে আসছে, এবার বাসায় যাওয়া প্রয়োজন। আমি, আদিলও উঠো, অন্ধকার নেমে আসছে, বাসায় যেতে হবে তো। আদিলও, তোমার কোলে শুয়ে থাকতে ভালো লাগছে, সব কষ্ট যেন আমার জীবন থেকে পালিয়ে গেছে আর সুখগুলো সব আমাকে ঘিরে ধরেছে। আমি, বাসায় গিয়েও তো আমার কোলে ঘুমাতে পারবে, চলো এখন। আদিলও, এই প্রকৃতির মাঝে যেমন সুখ পাবো তেমন সুখ কি ওই চার দেয়ালের ভিতরে পাব? ওই বাসায় তো আমার দম বন্ধ হয়ে আসে। আমি, তোমার আনিশা আছে তো, আর দম বন্ধ হয়ে আসবে না। আমার ভালোবাসায় তোমার সব কষ্ট ভুলিয়ে দিব। আদিলও, আর একটু থাকি এখানে প্লিজ। আদিলও পাশ ফিরে আমার পেটে নাক ঘষতে শুরু করে দিল। আমি, আদিলও কি হচ্ছে? আশেপাশে মানুষ আছে তো। আদিলও, আমি কাউকে ভয় পাই নাকি? আমি, কিন্তু লজ্জার তো একটা ব্যাপার আছে। আদিলও, এত লজ্জা কিসের? আদিলও উঠে বসে আমার নাকে ওর নাক ঘষে দিল। আমি, প্লিজ বাসায় চলো। আদিলও, বাসায় যেতে ইচ্ছে হয় না, আবার সেই অভিনয় করতে হবে তোমার সাথে।
আমি, মা বাসায় নেই, আজ অন্তত অভিনয় করতে হবে না। আদিলও, ঠিক আছে চলো। কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর মুচকি হেসে হাঁটা শুরু করল। আদিলও হাত ধরে হাঁটছি আর মাঝে মাঝে আর চোখে ওকে দেখছি। আদিলও আনমনা হয়ে হাঁটছে। বাতাসে মাঝে মাঝে আমার চুলগুলো উড়ে গিয়ে আদিলরও উপর পড়ছে আর ও এতটুকুও বিরক্ত না হয়ে উল্টো চোখ বুজে উপভোগ করছে। আদিলও, এভাবে হাসছ কেন? আশ্চর্য হয়ে তাকালাম ওর দিকে। ও তো একবারও আমার দিকে তাকায়নি, তাহলে বুঝল কিভাবে আমি মিটিমিটি হাসছি। আদিলও, ড্যাবড্যাব করে কি দেখছো? এর আগে আমাকে দেখনি? আমি এর আগে তো মানহার আদিলকে দেখেছি। আদিলও, এখন কার? আমি কার আবার আমার? আদিলও, যদি হারিয়ে যাই? আদিলর হাতের মুঠো থেকে আমার হাত ছাড়িয়ে এনে দাঁড়িয়ে পড়লাম। আদিলও আমার কাছে এসে হাসতে শুরু করল। আদিলও, পাগলি, মজা করেছি তো। আমি আর কখনো এমন মজা করবা না। আদিলও, ওকে এবার হাসো। আদিলও দুহাতে আমার গাল টেনে দিল, পাগল একটা। দুহাতে আদিলরও হাত জড়িয়ে ধরে হাঁটতে শুরু করলাম। আদিলও, আনিশা, সবসময় এভাবে আমরা দুজন একসাথে চলতে পারবো তো? আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। আদিলও, কিন্তু পরিস্থিতি যদি আলাদা করে দেয়? আমি তুমি কিসের ভয় পাচ্ছ বলতো? আদিলও, আম্মু আমাদের মেনে নিবে না। আমি কিন্তু কেন? আদিলও, কারণ তুমি। আমি থেমে গেলে কেন বলো? আমি কি অন্যায় করেছি যে তোমরা আমাকে এত শাস্তি দিচ্ছ? আদিলও, বলবো, কিন্তু এখন না। আমি কখন? মা আমাদের আলাদা করে দিল পর? আদিলও, উহু, কাল তোমাকে নিয়ে এক জায়গায় যাব আর কিছু জিনিস দেখাবো, তাহলেই তুমি সব বুঝতে পারবে। আমি ঠিক আছে। বাসায় এসে কলিং বেল চাতপেই মিতু এসে দরজা খুলে দিল। মিতু, বাব্বা, আপনাদের রোমাঞ্চ করা শেষ হইছে তাহলে? আদিলও মিতুর মাথায় আস্তে একটা থাপ্পড় দিয়ে সোফায় গিয়ে বসল। মিতু, বুয়া চলে গেছে, রান্না করবে কে? আমার খুব খিদে লেগেছে। আদিলও, আমার বউ রান্না করে দিতে পারবে না? নিজের খাবার নিজে রান্না করে খা। মিতু, বাব্বা, একদিনেই বউ পাগলা হয়ে গেলি? মিতু, আমি রান্না করছি, একটু অপেক্ষা করো। মিতু, হ্যাঁ, তাড়াতাড়ি রান্না করো, আর শুনো, আমার সব পছন্দের খাবার আজ রান্না করবে। আদিলও, ওই আম্মু তো বাসায় নেই, তাহলে অভিনয় কেন করছিস? মিতু, অভিনয় না, সত্যি আজ আমার সব প্রিয় খাবার খেতে ইচ্ছে করছে। আচ্ছা, কিসের অভিনয়ের কথা বলছো তোমরা? আদিলও, মিতু তোমার সাথে যে খারাপ ব্যবহার করে সেটা শুধুমাত্র আম্মুর ভয়, মন থেকে ও কখনো তোমাকে কষ্ট দিতে চায়নি। ওদের ভাই বোনের দিকে তাকালাম, শুধুমাত্র মায়ের ভয় ওরা আমার সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু কেন? মিতু, তোমার পছন্দের খাবার কি কি বলো, আমি রান্না করে দিচ্ছি। মিতু, ভাইয়া তো জানে, ভাইয়া তোমাকে হেল্প করবে। আদিলও, কি? মিতু, আমাকে রান্না করে খাওয়াবি, যা যা। ভাইবোন ঝগড়া করছে দেখে আমি হাসতে হাসতে রান্নাঘরের দিকে চলে আসলাম। মা বাসায় থাকলে ওদের ভাইবোনের মধ্যে এই মিষ্টি ঝগড়াটা কখনো হয় না। আদিলও, বউ, একমনে রান্না করছিলাম, হুট করে আদিলও এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। কেঁপে উঠে ওর দিকে ঘুরে তাকালাম। হুট করে এভাবে কেউ জড়িয়ে ধরে, আমি তো ভয় পেয়ে গেছি। আদিলও, কত আদর করে বউ বলে ডাক্তারলাম, আর তুমি? ছাড়ো, রান্না শেষ করতে হবে তাড়াতাড়ি। আদিলও, ঠিক আছে, আমি হেল্প করছি। আগে কখনো করেছ? আদিলও, হুম, আম্মুর সাথে মাঝে মাঝে করেছি, তবে এখন আর করা হয় না। কারণ? কি কারণ? আদিলও, কিছু না। আদিলও মৃদু হেসে কাজ করতে শুরু করল।
ওরা যে আমার থেকে কি লুকাচ্ছে ভেবেই পাচ্ছি না। আদিলও টেবিলে খাবার সাজাচ্ছে আর আমি পাশে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছি একটা ছেলে এত কিছু করতে পারে। আদিলও, মিতু খাবার রেডি, দাদুকে নিয়ে আয় আর নীরবকেও ডেকে নিয়ে আয়। মিতু, আসছি। আদিলও, কি দেখছো ম্যাডাক্তার? আমি, একটা ছেলে কি করে মেয়েদের কাজ এত সুন্দর করে গুছিয়ে করছে সেটাই দেখছি। আদিলও, দেখেছো আমি সব কাজ পারি, শুধু ওই প্রপোজটা ছাড়া আর কি। আদিলও হাসছে, এই প্রথম ওকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখছি। আদিলও, মাঝে মাঝে এসব কাজ না পারলেও বউকে খুশি করার জন্য করতে হয়, আর আমি তো পারি, তাহলে করব না কেন? আমি, কিন্তু লোকে যে মন্দ বলবে। আদিলও, লোকের কথায় আমি কখনো কান দেই না, লোকের কাজে হলো অন্যের নিন্দা করা। স্ত্রীরা সারাদিন আগুনের কাছে থেকে রান্না করবে, সংসারের আর 10টা কাজ সামলাবে, এসব লোকের চোখে পড়বে না, কারণ ওরা মনে প্রাণে ধরে নিয়েছে মেয়েদের জন্মই হয়েছে এগুলো করার জন্য। কিন্তু কোনো স্বামী যদি স্ত্রীকে কোনো কাজে একটু হেল্প করল আর সেটা লোকের চোখে পড়ল, তাহলে নিন্দা করতে দুবার ভাববে না। ছেলেটা বিয়ের পর নষ্ট হয়ে গেছে, কেমন বউ নিজের স্বামীকে দিয়ে কাজ করাই, বউটা মনে হয় জাদু জানে, আরও নানান কথা। ওদের এসব বলার একটাই কারণ, ওরা ধরে নিয়েছে সংসার সামলানো মেয়েদের কাজ পুরুষ করবে কেন? কিন্তু ওরা তো এইটা বুঝে না যে স্ত্রীর হাতে হাতে সামান্য একটু কাজ করে দিলই স্ত্রীরা খুশি হয়ে সারাদিনের সব ক্লান্তি ভুলে যায়। ওদের মনে স্বামীর প্রতি বিশ্বাসটা আরও দৃঢ় হয় যে না, মানুষটা আমাকে সত্যি অনেক ভালোবাসে। মিতু এসে আদিলরও মাথায় আসতে একটা কিল দিয়ে চেয়ারে বসে পড়ল। ব্যাস, দু ভাইবোন ঝগড়ায় মেতে উঠেছে। আমি মুগ্ধ নয়নে আদিলকে দেখছি, একটা মানুষ এতটা ভালো হতে পারে? একটা মানুষের মধ্যে এতগুলো গুণ। দাদু, দেখেছিস নাতবউ, তুই কাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলি? আমার দাদু ভাই একদম নীরব, ও ভালো আর আমি খারাপ, তাই না? দাদু, আরে নানা, সেটা কখন বললাম? তুই বিয়ে করে বউ নিয়ে আয়, তোর বউয়ের সামনেও তোর প্রশংসা করব। আদিলও, দাদু তোমরা শুরু করো, আমরা ফ্রেশ হয়ে আসছি। মিতু, আজকে আমার পছন্দের সব খাবার, যেহেতু আমরা একসাথে খাবো আজ। আদিলও, হ্যাঁ খাবো তো, ফ্রেশ হয়েই আসছি। মিতু, ফ্রেশ হতে রুমে যেতে হয়? একদিন অন্য কোথাও ফ্রেশ হওয়া যায় না? দাদুর রুম কাছে আছে, যাও ফ্রেশ হয়ে এসো। আদিলও, এই তোর মতলব কি? মিতু, ভাবি দেখেছ কি বলে? আমি, আদিলও থাক না, ও যখন চাইছে দাদুর রুমেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। আদিলও, ফ্রেশ হয়ে দাদুর রুমে দাঁড়িয়ে আদিলর অজন্য অপেক্ষা করছি আর দেয়ালে থাকা দাদির ছবিটা দেখছি। ছোট বড় অনেক ছবি দেয়ালে টাঙানো, এর মধ্যে এটাই সবচেয়ে বড়। বুড়ো বয়সেও দাদুর রুমে দাদির এতগুলো ছবি, নিশ্চয় দুজনের মধ্যে ভালোবাসাটা খুব বেশি ছিল। আদিলও, এত মনোযোগ দিয়ে দাদির ছবিতে কি দেখছ? আদিলও এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আমি, ভাবছি দাদু আর দাদির মধ্যে অনেক ভালোবাসা ছিল নিশ্চয়। আদিলও, জি ছিল, আর এই ভালোবাসাটা এখন থেকে আমাদের মধ্যেও থাকবে। আদিলও আমাকে ঘুরিয়ে দিয়ে দুহাতে আমার দুগাল ধরে কেমন করে যেন তাকিয়ে আছে, ওর এই চাহনিতে কেমন যেন নেশা নেশা ভাব আছে। ভ্রু কুচকিয়ে জিজ্ঞেস করলাম, কি? আদিলও মুচকি হেসে আমার দিকে এগিয়ে আসল। ওর দু ঠোঁট আমার ঠোঁটের দিকে এগিয়ে আসছে দেখে চোখ বন্ধ করে ফেললাম। মিতু, ভাইয়া তোদের হলো? আদিলও, উফ, ডাক্তার দেওয়ার আর সময় পেল না। আদিলর মুখের অবস্থা দেখে না হেসে পারলাম না। আদিলও, তুমি হাসো, বেশি করে হাসো, কিন্তু মনে রেখো আজকের রাতটা আমার। আমি, মানে? আদিলও কিছু না বলে মুচকি হেসে চলে গেল। দাদু, অনেক দিন হলো একসাথে বসে আড্ডাক্তার দেওয়া হয় না, ভাবছি আজকে তোদের সাথে আড্ডাক্তার দিব।
দাদু সোফায় বসতে বসতে কথাটা বললেন। আদিলও রুমের দিকে যাচ্ছিল। কথাটা শুনে দাদুর দিকে তাকিয়ে রাগে লুচির মতো ফুলছে। দাদু, নাতবউ হাতের কাজগুলো সেরে আয়, আজ তোদের সাথে আড্ডাক্তার দিব। আমি, এই তো দাদু শেষ, আসছি, 2 মিনিট লাগবে। মিতু, আমি চলে যাচ্ছি, আমার পড়া আছে। দাদু, তুই আবার পড়তেও জানিস? মিতু, ভাবির হুকুম, রেজাল্ট ভালো না হলে খাবার বন্ধ। নীরব, ভাবি এইটা একদম ঠিক কাজ করেছে, আমি যাই, ঘুমাবো। নীরব আর মিতু চলে গেল। আদিলও এসে দাদুর পাশে বসল। আমি সবকিছু গুছিয়ে এসে ওদের কাছে বসলাম। আদিলও, আচ্ছা দাদু, তুমি কি আজ আমাদের রুমে যেতে দিবে না? আমি, আদিলও, কি হচ্ছে? দাদু, দেখেছিস নাতবউ তোর সাথে একটু গল্পও করতে দিবে না। আমি, ও চলে যাক দাদু, আমি তোমার সাথে গল্প করব। আদিলও, আমি আমার বউ রেখে যাব না। দাদু, আদিলর প্রেম কাহিনী তো আমি জানি, বেচারা তোকে রেল স্টেশনে দেখেই প্রেমে পড়ে গিয়েছিল, এবার তোর প্রেম কাহিনী বলতো। আমি, আমার কোনো প্রেম কাহিনী নেই। দাদু, আদিলর প্রেমে কিভাবে পড়লি? এর আগে যারা ছিল তাদের ভুলে আদিলকে ভালোবাসলি কিভাবে? এসব কিছুই বল। আমি, এর আগে তো কাউকে ভালোবাসিনি, আদিলকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। দাদু, সত্যি এর আগে তোর কারো সাথে রিলেশন ছিল না? আদিলও আর দাদু অবাক হয়ে একজন আর একজনের দিকে তাকাচ্ছে। আমি, তোমরা এত অবাক হচ্ছ কেন? দাদু, এইটা কিভাবে সম্ভব? তুই সত্যি বলছিস তো? আমি, অযথা মিথ্যে বলতে যাব কেন? দাদু, আদিলও, আমার মনে হচ্ছে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে, আমার তো মনে হচ্ছে আনিশা এসব ব্যাপারে কিছুই জানে না। আনিশাকে সব জানানো প্রয়োজন। আদিলও, হ্যাঁ দাদু, আমারও তাই মনে হচ্ছে, কোথাও একটা ভুল বুঝাবুঝি হচ্ছে। কাল আনিশাকে নিয়ে যাব, তাহলেই সব ভুল বুঝাবুঝির অবসান ঘটবে। দাদু, হ্যাঁ তাই কর। আমি জানি না তোমরা কিসের কথা বলছো, তবে কাল যখন কোথাও নিয়ে যাবে বলছো, তাহলে কালই না হয় সব জানব। দাদু, অনেক রাত হয়েছে, এবার ঘুমুতে যান, না হলে কিন্তু শরীর খারাপ করবে। আদিলও, আনিশা তুমি রুমে যাও, আমি দাদুকে রুমে দিয়ে আসছি। আমি, ঠিক আছে। চলে আসার সময় দেখলাম দাদু বারবার আমার দিকে অবাক হয়ে তাকাচ্ছেন, জানি না কাল আমার জন্য কি অপেক্ষা করছে। রুমের দরজা খোলা দেখে বেশ অবাক হলাম, রুমের ভিতর থেকে কারো কথা ভেসে আসছে। রুমের ভিতর ঢুকতেই নীরবের কণ্ঠ শুনতে পেলাম। নীরব, এই রাতটা আমাদের জীবনে কবে আসবে? নীরব মিতুর কোমর দুহাতে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, আর মিতু মাথা নিচু করে হাসছে। খাটের দিকে নজর পড়ল, পুরো খাট কাঁচা ফুলে সাজানো। মিতু, প্লিজ ছাড়ো। নীরব, আমি তো আমার বউকে ধরেছি, তাহলে ছাড়ব কেন? আমি, ওহ তাহলে এই ব্যাপার? আমার কথা শুনে দুজন দুদিকে ছিটকে সরে গেল। নীরব মাথা চুলকাচ্ছে আর মিতু ভয়ে মাথা নিচু করে আছে। আমি, বাসরের প্ল্যানিং হয়ে যাচ্ছে, অথচ আমি কিছুই জানি না। নীরব, আজ তো তোমাদের বাসর, আমরা কখন প্ল্যানিং করলাম? আমি তো সবই শুনে ফেলেছি, এই রাতটা আমাদের জীবনে কবে আসবে? বাব্বা, এত দূর? নীরব, ভাবি, আদিলকে কিছু বলো না প্লিজ। আমি, কেন? মিতু, ভাইয়া শুনলে আমাকে মেরাই ফেলবে। আমি, কিন্তু এখন যদি আমার বদলে আদিলও আসতো আর সব শুনে ফেলতো, তোমাদের দুজনকে একসাথে দেখত? মিতু, সব দোষ ওর। নীরব, রাগ করছো কেন? সরি তো। আমি, আচ্ছা এসব প্ল্যান কার? নীরব, দাদুর। আমি, সাজাচ্ছিলে বলেই সন্ধ্যা থেকে আমাদের রুমে আসতে দাওনি? মিতু, হ্যাঁ এবার তোমাকে সাজাবো। তুমি যাও তো, ভাইয়াকে রুমে আসতে দিও না।
নীরব। ওকে। আমি, মিতু কি হচ্ছে? আদিলও কিন্তু রেগে যাবে। মিতু, হালকা একটু সাজাবো চলো। আমি, না প্লিজ। মিতু, ভাইয়ার বিয়েতে কোনো আনন্দ করতে পারিনি, শুধু বিয়েতে কেন এই চার দেয়ালের মধ্যেই তো কোনো আনন্দ নেই। আজ আম্মু বাসায় নেই তাই দাদুর সাথে সব প্ল্যান করেছি। ভাইয়া তুমি দুজনেই তো অনেক কষ্ট পেয়েছ, আজ না হয় সব কষ্টের অবসান হবে। প্লিজ আমার আনন্দটা আজ নষ্ট করে দিও না। মিতুর দুচোখের কোণে পানি ছিকছিক করছে, জানি না ওদের সবার মনে কিসের এত কষ্ট। আমি, ঠিক আছে আমি সাজবো, কেঁদো না প্লিজ। মিতু, হুম। মিতু আমাকে বিয়ের কোণের মতো সাজিয়ে খাটে বসিয়ে দিয়ে লাইট অফ করে চলে গেল। আদিলও এসে এসব দেখলে কি ভাববে? ভাববে হয়তো এসব আমার প্ল্যান, কি লজ্জার ব্যাপার। হঠাৎ লাইট জ্বলে উঠল, কেঁপে উঠে সামনে তাকালাম, আদিলও হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আদিলকে কি বলবো ভেবে পাচ্ছি না, তাই মাথা নিচু করে বসে আছি। আদিলও এসে আমার পাশে বসে বিছানায় রাখা আমার হাতের উপর ওর হাত রাখল। আমি, এসব কিন্তু আমার প্ল্যান না, আমি কিছুই জানতাম না। আদিলও, এত ভয় পাচ্ছ কেন? আমি সব জানি, দাদু আমাকে সব বলেছে। আদিলও আমাকে টেনে ওর কাছে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরল। আদিলও কাঁদছে বুঝতে পেরে ওর দিকে তাকালাম। আমি, কি হয়েছে? আদিলও, কিছু না তো। আমি, কাঁদছ কেন? আদিলও, আমার জীবনে যে সবকিছু উল্টপালট হয়ে গেছে এইটা ভেবে। 2 মাস আগে তোমাকে ঠিক এমন সাজে রেল স্টেশনে দেখেছিলাম, আর প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সেটা তোমাকে অনেক বার বলতে চেয়েও বলতে পারিনি। আমি, তার মানে আমি 2 মাস আগে যে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিলাম তখন তুমি আমাকে দেখেছিলে? আদিলও, তা তো জানি না, তবে বিয়ের সাজেই দেখেছিলাম তোমাকে। প্রথম তো ভেবেছিলাম বিএফ সাথে পালিয়ে যাবে, কিন্তু তোমাকে ফলো করে বুঝতে পারি বিএফ নেই। তারপর তোমার পিছু পিছু তোমার বাসা অবধি গিয়েছিলাম। আমি বুঝতেও পারিনি, হায়রে। আদিলও, লুকিয়ে তোমার ছবি তুলেছিলাম আর সেগুলো আম্মুকে দেখিয়ে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তারপর আর কি বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের দিন রাতে আম্মু সব উল্টপালট করে দিল। সেদিন রাতেও এই রুম এভাবে সাজানো ছিল, তুমিও এই সাজে ছিলে, কিন্তু আমাকে ফোনে কথা বলার মিথ্যে নাটক করতে হয়েছিল। আমি, কি? আদিলও, হুম, সেদিন ফোন কানে নিয়ে এমনি কথা বলার অভিনয় করেছিলাম তোমাকে এইটা বোঝানোর জন্য যে আমার জিএফ আছে। আমি বুঝতেও পারিনি এত বোকা আমি। আদিলও, তুমি সত্যিই বোকা। অসহায়ের মতো আদিলর দিকে তাকালাম, ও চুপচাপ আমার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আমি, কি দেখছ? আদিলও, সেদিন তো বউ সাজে তোমাকে ভালো করে দেখতে পারিনি, তাই আজ দুচোখ ভরে দেখছি। ওর কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেললাম। আদিলও, লজ্জা পেয়ে লাভ নেই, আগেই বলেছিলাম আজ রাতটা আমার। আদিলও আমার হাতের আঙ্গুলের ভাঁজে ভাঁজে ওর হাতের আঙ্গুলগুলো ঢুকিয়ে দিয়ে আমাকে বিছানায় শুয়ে দিল, আমার হাতে আলতো করে একটা চুমু খেয়ে আমার চোখের দিকে তাকালো। আদিলও, আনিশার সামনে কিন্তু আমাদের জীবনে অনেক কিছু ঘটবে। আমি জানি আম্মু তোমাকে মেনে নিবে না, আর আম্মু তোমার উপর অত্যাচার করে এইটা শুনলে তোমার আব্বুও হয়তো আমাদের আলাদা করতে চাইবে। আনিশা, যাই ঘটে যাক আমার হাতটা ছেড়ো না প্লিজ। তুমি পাশে থাকলে আমি সব কষ্ট সহ্য করতে পারব। আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, কথা দিল ম। আদিলও মৃদু হেসে আমার বুকে মাথা রাখল, ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছি আর ভাবছি সত্যি যদি মা আমাকে মেনে না নেন। আদিলও, এত ভয় পেতে হবে না, আমি আছি তো। এতটাই ভাবনার জগতে ডুবে গিয়েছিলাম আদিলও কখন আমার একদম কাছে চলে এসেছে বুঝতেই পারিনি। আদিলও এক হাতে আমাকে জড়িয়ে ধরে আছে আর অন্য হাতে আমার কলাপে গালে গলায় স্পর্শ করছে, ওর গরম নিঃশ্বাসগুলো আমার মুখের উপর এসে পড়ছে।
আদিলও আমার দুচোখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, মাতাল করার মতো চাহনি ওর। আদিলও একটা আঙ্গুল আমার ঠোঁটে স্পর্শ করতেই আবেশে চোখ বুজে ফেললাম, ও আঙ্গুল সরিয়ে আমার দু ঠোঁটে ওর দু ঠোঁট ডুবিয়ে দিল। চলবে।